খোদ নরেন্দ্র মোদী। এদিন তিনি মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। বিরোধীদের আক্রমণের মুখে সংসদে কি কৌশল নিতে হবে তা নিয়ে আলোচনা হয় এই বৈঠকে। Both SBI and LIC have issued detailed statements. They are not overexposed, or whatever they said, they are still sitting over profit. Indian banking sector today is at a comfortable level. That cannot be that if they are at risk. আদানি ইস্যুতে কৌশল পাল্টা কৌশলের লড়াইয়ে এভাবেই গরম শীতের দিল্লি। নিউজ 18 বাংলা। হঠাৎ করে বেশ ঠান্ডা পড়েছে, তাই আবহাওয়ার দিকে নজর রাখতে হবে, কারণ দক্ষিণবঙ্গে আরো দুদিন এই শীতের আমেজটা থাকবে। পাহাড়ি জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে আগামী সোম এবং মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী 2 থেকে 3 দিন উত্তরবঙ্গে কুয়াশার দাপটও থাকবে। সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে। মঙ্গল বুধবারের মধ্যে তাপমাত্রা 18 ডিগ্রির কাছাকাছি চলে যাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রাতের তাপমাত্রা গত কয়েকদিন ধরে যেটা দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বেশ খানিকটা কমে গেছে। বর্তমানে প্রায় স্বাভাবিকের থেকে 1 থেকে 3 ডিগ্রি মতো কোথাও কোথাও কম চলছে সর্বনিম্ন তাপমাত্রাটা। আগামী 3 দিন রাতের তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন নেই। আগামী 2 দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি 14-15 ডিগ্রির কাছাকাছি থাকবে। আবার 6 তারিখ থেকে রাতের তাপমাত্রা কলকাতার ক্ষেত্রেও বাড়বে, 18 ডিগ্রি বা 19 ডিগ্রির কাছাকাছি আবার পৌঁছে যাবে স্বাভাবিকভাবে। দার্জিলিং কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় 6-7 তারিখ নাগাদ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে কিছুটা। এছাড়া উত্তরবঙ্গেও প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে। কামিং আপ নিবেদন করছে এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস নাম্বার 1 QST বার। ভরসা দেখা যায় না, টিকে যায়। আদালতে বিস্ফোরক দাবি ইডির। পার্থর বান্ধবী অর্পিতার ফ্ল্যাটে উদ্ধার 50 কোটির মধ্যে রয়েছে কুন্তলের টাকাও। অন্য প্রভাবশালীর কাছেও যায় টাকা। ধৃত তৃণমূল যুবনেতার 2টি ব্যাংক অ্যাকাউন্টে 6.5 কোটির লেনদেন। বিস্ফোরক অভিযোগ কুন্তল ঘোষের বিজেপির সঙ্গে ষড়যন্ত্র করে ফাঁসিয়েছেন তাপস মণ্ডল। আদালতে যা বলার বলবেন। মন্তব্য, নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূল যুবনেতার অভিযোগ অস্বীকার তাপসের। কটাক্ষ বিজেপি। থাকছে বিরতির পর, সঙ্গে থাকুন। কামিং আপ নিবেদন করলো এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস নাম্বার 1 QST বার। ভরসা দেখা যায় না, টিকে যায়। খবর এখন নিবেদন করছে এলিফ্যান্ট TMT 600 SD, এখন আরো এক্সট্রা মজবুত। খবর এখন নিবেদন করলো এলিফ্যান্ট TMT 600 SD, এখন আরো এক্সট্রা মজবুত। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদ 500 গ্রাম মাত্র 35 টাকায়। শুধু স্ট্রং নয়, মাইথান স্ট্রং, মাইথান স্টিল, নির্মাণের মানদণ্ড। ব্রত গরু পাচার মামলায় বীরভূমে তৃণমূল নেতার 14 দিনের জেলে হাজতের নির্দেশ আসানসোল আদালতে। পরবর্তী শুনানি 17 ফেব্রুয়ারি। এদিন অনুব্রত তরফে জামিনের দাবি করেননি আইনজীবী। এদিন ভোলে বোম রাইস মিলের অ্যাকাউন্ট ফ্রিজ করার শুনানি ছিল আদালতে, তবে সিবিআই এর তরফে সওয়াল জবাব হয়নি। আজকে অনুব্রত মণ্ডলের প্রোডাকশনের ডেট ছিল, কিন্তু আমরা কোনো জামিনের আবেদন করিনি। ন্যাচারালি আবার 17 তারিখে প্রোডাকশনের ডেট ফিক্স ছিল। আর বোলবম রাইস মিলের অ্যাকাউন্ট ডিফ্রিজের যে ম্যাটারটা ছিল, ওটা আজকে আমরা শুনানি করিনি। আমরা একটা সময় দরখাস্ত করেছিলাম, সেটা অ্যালাউ করে 17 তারিখে ওটারও হিয়ারিংয়ের ডেট ফিক্স করেছে। বোলবম রাইস মিল 17 তারিখে না বেল অ্যাপ্লিকেশন করা। নতুন কোনো তথ্য দেওয়ার প্রশ্ন এই জন্য নেই যে আমরা যদি বেল অ্যাপ্লিকেশন করতাম সেক্ষেত্রে সিডি প্রডিউস করতো, এবং সিডি প্রডিউস করলে দেখাতো যে গতবারের পর থেকে নতুন কী তথ্য এসেছে। যেহেতু আমরা কোনো জামিনের আবেদন করিনি, না চাইলে সিবিআইয়ের কাছেও সেই অপরচুনিটি ছিল না যে নতুন কী তথ্য পেয়েছে সেটা দেখানো।
মিড ডে মিলে ব্যবহার হচ্ছে পিএম পোষণ লোগো। কেন্দ্রীয় দল খোঁজ নেওয়ার পরেই তৎপর রাজ্যে। জেলার স্কুলগুলিকে লোগো ব্যবহার করতে বিশেষ বার্তা নবান্ন। লোগোর পাশাপাশি মিড ডে মিলে 43 দফা প্রশ্নমালা নিয়ে খোঁজ দিল্লির দলের। সূত্রের খবর, একাধিক জায়গায় নজরদারির অভাব পেয়েছেন কেন্দ্রের প্রতিনিধিরা, তাই প্রশ্নমালাকেও গুরুত্ব দিতে নির্দেশ নবান্নর। হাইকোর্টে স্বস্তি শুভেন্দু অধিকারী। শুভেন্দুর কয়লা ভাইপো টুইট বিতর্কের নোটিশে স্থগিতাদেশ। শিশু সুরক্ষা কমিশনের নোটিশে অন্তর্বর্তী স্থগিতাদেশ বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের। 2 সপ্তাহের মধ্যে শিশু সুরক্ষা কমিশনের হলফনামা তলব হাইকোর্টে। আদালতও এটি জানতে চেয়েছেন যে কাকে সম্বোধন করা হয়েছে। শিশু সুরক্ষা কমিশনও কিছু স্যাটিসফ্যাক্টরি আনসার এগুলো দিতে পারেনি। তো আজকের জাজমেন্ট পাস হয়েছে যে সেগুলোর উপরে স্টে থাকবে। 2 সপ্তাহ টাইম দেওয়া হয়েছে শিশু কমিশনকে তাদের অপোজিশন দেওয়ার জন্য, এবং 3 সপ্তাহ পরে আবার মামলা শুনানি হবে। দুর্নীতিতে কোটি কোটি টাকা চুরি, তার জেরে কোপ পড়বে লক্ষ্মীর ভাণ্ডারে, এমনই আশঙ্কা গ্রামবাসীদের। কোচবিহারে ফলেমারি গ্রাম পঞ্চায়েত এলাকায় দিদির দূতের কাছে প্রশ্ন গ্রামবাসীদের। বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ এই ধরনের প্রশ্নের মুখোমুখি হন। সবই অপপ্রচার বলে গ্রামবাসীদের আশ্বস্ত করেন বিধায়ক দিদির দূত। হ্যাঁ, যে যেরকম কাজ করবে সেরকম ফল পাবে, এটা কারো কিছু নাই। যে দোষ করবে, অন্যায় কাজ করবে, আইন বিরোধী কাজ করে আইন মতো, তার সে আইনের পথে চলবে। সেখানে এদিকে আগামী পঞ্চায়েত নির্বাচনের সাথে এগুলোর সম্পর্ক নেই। পঞ্চায়েত নির্বাচনে মানুষ কি সুযোগ সুবিধা পাচ্ছে, মানুষের পাশে তৃণমূল আছে কিনা, মানুষের পাশে পঞ্চায়েত আছে কিনা, কর্মীরা আছে কিনা, আমরা আছি কিনা, মমতা মাঝি 72টা পরিষেবা মানুষের কাছে পৌঁছেছে না, মানুষ এরই মূল্যায়ন করবে। দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে নিজের দলের কর্মীদেরই ক্ষোভের মুখে পড়লেন জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান। মাথাভাঙা 2 নম্বর ব্লকের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে যান। সে সময় ফুলবাড়ি বাজার এলাকায় অঞ্চল সভাপতির বিরুদ্ধে স্লোগান চলতে থাকে। চেয়ারম্যানের সামনেই অঞ্চল সভাপতিকে হটানোর দাবি করে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। অঞ্চল সভাপতি বিনয়, একে নিয়ে আমাদের বিক্ষোভ, নানান বিক্ষোভ আছে। আমরা জেলার সভাপতি, জেলার চেয়ারম্যান এদেরকে জানানোর পরেও ও বিনয় একতরফা একা রাজনীতি করে যাচ্ছে, একা দল করছে, একনায়কতন্ত্র চালাচ্ছে, হিটলারি বোধহয় চলছে। এই জন্য আমাদের কর্মীদের মধ্যে যারা নেতা আছে, অঞ্চল নেতৃত্ব, বুথ কর্মী, তাদের মোটামুটি একটা বিক্ষোভ জমে আছে। সেই জমানো বিক্ষোভটা আজকে মোটামুটি মাননীয় চেয়ারম্যানের সামনে আমরা শুধুমাত্র জানান দিলাম। তো পরবর্তীতে আমরা কিন্তু আরও বড় আন্দোলনে নামব। আদানি ইস্যুতে উত্তপ্ত সংসদ। যৌথ সংসদীয় কমিটি দিয়ে তদন্তের দাবিতে বিরোধীদের হট্টগোলের দিনভরের মতো মুলতবি সংসদের 2 কক্ষ। অধিবেশনের আগে আজও বিরোধী দলগুলির বৈঠক হয়। বৃহস্পতিবার থাকলেও আজ উপস্থিত ছিলেন না তৃণমূলের কেউ। বিরোধীদের হুঁশিয়ারি, দাবি না মানলে সংসদ চলতে দেওয়া হবে না, পাল্টা ঘুঁটি সাজাচ্ছে সরকার পক্ষ। That the entire stock market has been reeling under total uncertainties and tumblings also, where common investors. আপনি দেখছেন নিউজ 18 বাংলা। पानी से भरी बाल्टी जो जल्दी ऊपर लाएगा वही जीतेगा। हर गेम में चैंपियन जैसी पकड़, वही SRNB TMT। হেডলাইন্স নিবেদন করছে বিয়ের কেনাকাটা, রূপচর্চা, পোশাক, গহনা সমস্ত সম্ভার নিয়ে আমরা থাকছি মেঘা কার্নিভালে। আদালতে বিস্ফোরক দাবি ইডির। পার্থর বান্ধবী অর্পিতার ফ্ল্যাটে উদ্ধার 50 কোটির মধ্যে রয়েছে কুন্তলের টাকাও। অন্য প্রভাবশালীর কাছেও যায় টাকা। ধৃত তৃণমূল যুবনেতার 2টি ব্যাংক অ্যাকাউন্টে 6.5 কোটির লেনদেন। 130 চাকরি প্রার্থীর থেকে 8 লক্ষ করে নিয়েছেন কুন্তল ও সহযোগীরা, দাবি ইডির। বিস্ফোরক অভিযোগ কুন্তল ঘোষের। বিজেপির সঙ্গে ষড়যন্ত্র করে ফাঁসিয়েছেন তাপস মণ্ডল। আদালতে যা বলার বলবেন। মন্তব্য, নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূল যুব নেতার। অভিযোগ অস্বীকার তাপসের, কটাক্ষ বিজেপির।
সবটা বলবো আপনাদের পুরোপুরি বিজেপির তাপস মণ্ডলের সঙ্গে কিভাবে সম্পর্ক রয়েছে, তারা কিভাবে দলকে হেনস্থা করতে সবটা বলছে। ভোটের আগে বিজেপির সংখ্যালঘু তোষণ, তৃণমূল সরকারের পরিবর্তনে সংখ্যালঘুদের সরাসরি মাঠে নামার আহ্বান শুভেন্দু অধিকারীর। সংখ্যালঘুদের বার্তা মিঠুন দিলীপেরও। ভোটের লক্ষ্যে মেকি দরদ তো তৃণমূলের। মুখে উন্নয়ন, বরাদ্দ কম। বাজেটে সংখ্যালঘু উন্নয়নে বরাদ্দ কমানো কেন্দ্র। গত অর্থবর্ষের তুলনায় বরাদ্দ কমলো 38%। মাদ্রাসা শিক্ষা খাতে বরাদ্দ 160 কোটি থেকে কমে মাত্র 10 কোটি। আজও সংসদে আদানি আজ তদন্তের দাবিতে সরব বিরোধীরা। দফায় দফায় বিক্ষোভে মুলতবি সংসদের দুই কক্ষ। কংগ্রেসের নেতৃত্বে বিরোধীদের রণকৌশল বৈঠক। অনুপস্থিত তৃণমূল। পাল্টা বৈঠকে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী। শীতের আমেজে উষ্ণ অনুভূতি। শিলিগুড়ি শহরে উৎসবের 3 দিন। নিউজ 18 বাংলার মেগা কার্নিভাল। ভরপুর মজা সারাদিন। আজ থেকে রবিবার শিলিগুড়ির সূর্যনগর ডাবগ্রাম ময়দানে দুপুর 12টা থেকে রাত 9টা। হেডলাইন্স নিবেদন করলো বিয়ের কেনাকাটা, রূপচর্চা, পোশাক, গহনা, সমস্ত সম্মান নিয়ে আমরা থাকছি মেগা কার্নিভালে। সহ নিবেদন করলো Meghbela Broadband, the network that works. Sister Nivedita University, New Town, Kolkata. Reinvent yourself beyond boundaries. অতনু, এই যে কুন্তল ঘোষ, এই কুন্তল ঘোষ একাধিক তথ্য দিয়েছে ইডি আধিকারিকদের কাছে। ইডি এই মুহূর্তে আদালতে যে বিষয়টা জানাচ্ছে যে পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাটে যে টাকা উদ্ধার হয়েছে সেখানে কুন্তল ঘোষের টাকাও ছিল। অন্তত ইডির দাবি তো তাই। কুন্তল ঘোষ যে টাকা পাঠাতো সেই টাকাই উদ্ধার হয়েছিল। চাঞ্চল্যকর দাবি করছে ইডি। এবং কেন্দ্রীয় গোয়েন্দাদের আরও দাবি, 130 জন চাকরি প্রার্থীর থেকে 8 লক্ষ করে টাকা নেন কুন্তল ও তার সহযোগীরা। কুন্তলের থেকে টাকা গিয়েছে অন্য প্রভাবশালীদের কাছেও। নিয়োগ দুর্নীতির তদন্তে পার্থর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের 2টি ফ্ল্যাটে মেলে টাকার পাহাড়। অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় 21 কোটি 90 লক্ষ। বেলঘড়িয়ার ফ্ল্যাট থেকে 27 কোটি 90 লক্ষ। অর্পিতার 2 ফ্ল্যাট মিলিয়ে উদ্ধার হয় প্রায় 50 কোটি টাকা। প্রশ্ন ওঠে, এই টাকা কি ঘুষের? চাকরি বিক্রি করে মিলেছে? এত টাকা এলো কোথা থেকে? এবার আদালতে ইডি বলল, অর্পিতার 2 ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া 50 কোটির মধ্যে রয়েছে যুব তৃণমূল নেতা কুন্তলের পাঠানো টাকাও। পার্থ ছাড়াও কুন্তলের থেকে টাকা গেছে একাধিক প্রভাবশালীর কাছে। কুন্তলের 30 কোটি টাকা নেওয়ার প্রমাণও মিলেছে বলে দাবি ইডির। কুন্তলের 2টি অ্যাকাউন্টে 6.5 কোটি টাকার লেনদেনের হদিশ মিলেছে। ইডির গোয়েন্দারা জানতে পেরেছেন কুন্তলের অ্যাকাউন্টে প্রথমে 6.5 কোটি টাকা ঢোকে, পরে সেই টাকা আবার তুলে নেওয়া হয়। পাল্টা তখন কুন্তলের আইনজীবী বলেন, যখন ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসছে তখন সেটা কালো টাকা নয়। কালো টাকা বলা হচ্ছে কিভাবে? এর আগে কুন্তলের জামিনের আবেদন করার সময় তার আইনজীবী বলেন, আর্থিক তছরূপের অভিযোগ করা হচ্ছে, কিন্তু কুন্তলের থেকে কি কোনো টাকা উদ্ধার হয়েছে? তখনই অপার ঘরে কুন্তলের টাকার প্রসঙ্গ তোলেন ইডির আইনজীবী। অপা অর্থাৎ অর্পিতা ও পার্থ। কুন্তলের জামিনের বিরোধিতা করে ইডির আইনজীবী বলেন, 130 জন চাকরি প্রার্থীর থেকে 8 লক্ষ টাকা করে নিয়েছেন কুন্তল ও তার সহযোগীরা। কোর্ট থেকে চাকরির অর্ডার করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে 1200-রও বেশি প্রার্থীর থেকে 20,000 টাকা করে নেন। ইডি সূত্রে খবর, যুব তৃণমূল নেতা কুন্তলের বাড়ি থেকে উদ্ধার হয়েছে 2022 সালের প্রাইমারি টেটের প্রায় 750 ওএমআর শিটের ফটোকপি। এছাড়া ইডির অভিযোগ, টালিগঞ্জের এক প্রোডাকশন হাউসে নিয়োগ দুর্নীতির টাকা ঢালা হয়েছে। এই প্রোডাকশন হাউসের ডিরেক্টর কুন্তল। তাকে জেল হেফাজতে রেখে আরও জেরা করতে চায় ইডি। কেন্দ্রীয় গোয়েন্দারা জানতে পেরেছেন, একাধিক জেলার 15টির বেশি বিএড ও ডিএলএড কলেজের সঙ্গে কুন্তলের যোগ রয়েছে। ট্রাস্টের মাধ্যমে ওই কলেজগুলি চালানো হয়।
সূত্রের খবর, এরকম বেশ কয়েকটি ট্রাস্টের দিকে এবার ইডির নজর। প্রয়োজনে ট্রাস্টগুলির সঙ্গে যুক্ত বিভিন্ন কলেজের কর্তাদের ডাকতে পারে ইডি। নিউজ 18 বাংলা। নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার এই যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের মুখেই বারবার তাপস মণ্ডলের নাম উঠে এসেছে। এবার তাপস মণ্ডলের সঙ্গে বিজেপির সরাসরি যোগ রয়েছে বলে অভিযোগ করছেন তিনি। তারা বড়সড় ষড়যন্ত্র করেছে। মানিক ঘনিষ্ঠ অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিচ্ছেন। তাপস মণ্ডল বাইরে কি করে ঘুরে বেড়াচ্ছে তা তদন্ত করুন। বিজেপি কে করছে? বিজেপির কে যোগ? সব জানে তাপস মণ্ডল মেন পান্ডা। তাপস মণ্ডল ষড়যন্ত্রের মেন পান্ডা। তাপস মণ্ডল বাইরে কি করে ঘুরে বেড়াচ্ছে? নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডল তিনি সম্প্রতি কুন্তল ঘোষের নামে চাঞ্চল্যকর অভিযোগ করেন। সূত্রের খবর, ইডির জিজ্ঞাসাবাদেও কুন্তলের নাম নেন মানিক ঘনিষ্ঠ তাপস। এরপরই কেন্দ্রীয় গোয়েন্দাদের আতশ কাচের নিচে চলে আসেন হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল। তাকে গ্রেপ্তার করে ইডি। সেই কুন্তলই শুক্রবার বিস্ফোরক দাবি করেন। একটা কনস্পিরেসি সবটা বলবো আপনাদের, চলুন কোর্টে চলুন, কোর্টে সবটা বলছি। তাপস মণ্ডলের সঙ্গে কিভাবে সম্পর্ক রয়েছে, তারা কিভাবে দলকে হেনস্থা করতে বিজেপির কে কার কথা বলছো? কোন নেতার নাম বলবেন? আমার কলেজ রয়েছে, সমস্ত কলেজের একটা সংগঠন, যে কলেজ মালিকরা হয়তো অন্যান্য দল করতে পারে, তো সবার সাথেই তো আমার এইভাবে যোগাযোগ কলেজ সম্পর্কিত। কিন্তু আমি তো কোনো রাজনীতি করি না বা কোনো রাজনৈতিক দলের সাথে আমার কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, ও যা বলছে বলুক না, আজ আদালতে গিয়েছে বলুক, প্রকাশ করুক না কার সাথে আমার যোগ রয়েছে, কি রয়েছে। কে কুন্তল? কবি, দার্শনিক, গণিতজ্ঞ, রাজনীতিবিদ? কে সে? তৃণমূলের তৈরি করা র্যাকেটের একজন ছোট দালাল। এক জায়গা থেকে টাকা তুলে আরেক জায়গায় পৌঁছতো, মাঝখানে কিছুটা নিজের জন্য রেখে দিত। যে বিষয়ে যাকে গ্রেফতার করা হয়েছে সেই ব্যক্তি কিছু কথা বলেছে এবং সেটা তার কথা আমরা শুনেছি, কিন্তু এই মুহূর্তে দলের তরফে তার উপর কোনো রাজনৈতিক মন্তব্য নেই। যে বিজেপি সিবিআই এর এফআইআর নেম শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা করে বসিয়ে রাখে, সেই বিজেপির মুখে অন্য কিছু তো সাজে না। যাবতীয় দুর্নীতির কানেকশন যদি বিজেপির মধ্যে থাকে, তো যিনি বলেছেন তিনি বিস্তারিত বললে আমরা জানতে পারব। নিউজ 18 বাংলা। বাজেটে কলকাতা মেট্রোয় বরাদ্দ বৃদ্ধি। বরাদ্দ বেড়ে হলো 4,170.55 কোটি টাকা। গত বছরের তুলনায় এই বরাদ্দ বেড়েছে 180%। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির ঘোষাল। আবির আপডেটটা দেবে। আবির, এখনো পর্যন্ত ঠিক কত শতাংশ বৃদ্ধি করা হলো এবং কোন কোন মেট্রো কোন কোন সেক্টরে এই বরাদ্দ করা হয়েছে? দেখো, প্রথমত হচ্ছে বাজেট বরাদ্দ অবশ্যই বৃদ্ধি পেয়েছে, তবে একই সাথে বুঝিয়ে দেওয়া হয়েছে যে সমস্ত জায়গাতে আর কোনো জটিলতা নেই, কাজ করার ক্ষেত্রে সমস্যা হবে না, সেই সমস্ত জায়গাগুলোর জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। যেমন জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো চালু হয়ে গিয়েছে। তারাতলা থেকে পরবর্তী অংশের ক্ষেত্রে অর্থ বরাদ্দ যেটা গত বছর ছিল 350 কোটি, এবার সেখানে 1350 কোটি করা হয়েছে। এছাড়া কবি সুভাষ থেকে আমরা জানি যে রুবি পর্যন্ত অলরেডি ট্রায়াল রান এবং সিআরএস দেখেও গিয়েছে। সেই তারপরের বাকি অংশের কাজের ক্ষেত্রেও যাতে গতি আসে সে কারণে 1200 কোটি দেওয়া হয়েছে, যেটা গত বছর 350 কোটি ছিল। এছাড়া নোয়াপাড়া বারাসাত ভায়া বিমানবন্দর, যেটা সেখানেও গতবার ছিল 316 কোটি, এবার বৃদ্ধি পেয়ে 620 কোটি টাকা করা হয়েছে। তবে বরানগর ব্যারাকপুর, সেখানে কাজ হওয়া নিয়ে একটা সংশয়, সেখানে অর্থ একদম নামমাত্র দেওয়া হয়েছে। এছাড়া ইস্ট ওয়েস্টের যে সমস্যা বউবাজার, যার জন্য বারবার ধরে ভুগতে হচ্ছে, সে কারণে হচ্ছে 100 কোটি টাকা কমিয়েও দেওয়া হয়েছে এবং আজকে স্বীকারও করা হয়েছে যে বউবাজার সমস্যার জন্য কিভাবে দ্রুত
কাজ করতে পারা যায় সেটা তাদের চিন্তা ভাবনার মধ্যে রয়েছে। এছাড়া সেন্ট্রাল পার্ক হলদিরাম প্রকল্পের মতো গত বছরের মতো এবছরে 5 লাখ টাকা, তার কারণ এর কাজ কবে হবে বা কিভাবে এগোবে তা নিয়ে একটা অনিশ্চয়তা রয়েছে। তবে রাজ্যের যে সমস্ত বড় রেল প্রকল্পগুলি রয়েছে সেই সমস্ত বড় রেল প্রকল্পগুলোতেই বাজেট বরাদ্দের অর্থ বাড়ানো হয়েছে। তবে একমাত্র কমানো যেটা নজর কাড়ানোর মতো সেটা হচ্ছে শালিমার এবং সাঁতরাগাছি, এই দুটো স্টেশন রিডেভেলপমেন্ট চলছিল, যার ফলে হাওড়ার পরিবর্তে দক্ষিণ পূর্ব রেলের সমস্ত ট্রেন এই দুটো স্টেশন থেকে ছাড়তে পারত। এই দুটো জায়গাতে অর্থ বরাদ্দ একদমই কমিয়ে দেওয়া হয়েছে। বাকিগুলোর ক্ষেত্রে অর্থ বরাদ্দ হয়েছে বলে রেল কর্তারা জানাচ্ছেন। ধন্যবাদ। এদিকে পঞ্চায়েত ভোটের আগে তপশিলি জাতি এবং উপজাতি পড়ুয়াদের বৃত্তি মেধাশ্রী দেওয়ার কাজ শেষ করতে চাইছে রাজ্য। সঙ্গে রয়েছে প্রতিনিধি সোমরাজ। বৃত্তি বা স্কলারশিপের টাকা দিতে চাইছে রাজ্য, এবং তার জন্যই রাজ্যের অনগ্রসর কল্যাণ দপ্তরের তরফে জেলাগুলিকে নির্দেশিকা দেওয়া হলো আগামী 15 দিনে প্রত্যেকটি স্কুলে কতজন ওবিসি পড়ুয়া রয়েছে তাদের নামের তালিকা নথিভুক্ত করতে বলা হলো। যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে ওবিসি পড়ুয়াদের জন্য কেন্দ্র স্কলারশিপ বন্ধ করে দিলেও রাজ্যের তরফে বার্ষিক 800 টাকা করে স্কলারশিপের টাকা দেওয়া হবে। সেই মোতাবেক আগামী 15 দিনের মধ্যে প্রত্যেক স্কুলে কতজন করে ওবিসি পড়ুয়া রয়েছেন, ওবিসি সম্প্রদায়ভুক্ত পড়ুয়া, তাদের নামের তালিকা নথিভুক্ত করতে হবে এবং পাশাপাশি সেই নামের তালিকা নথিভুক্ত করার পরপরই স্কলারশিপের টাকা রাজ্যের অনগ্রসর কল্যাণ দপ্তরের তরফে দেওয়া হবে। ইতিমধ্যেই গত সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই মেধাশ্রী স্কলারশিপ দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তা ঘোষণা করেছেন এবং সেই মোতাবেক খুব শীঘ্রই, অর্থাৎ মনে করা হচ্ছে মার্চ মাসের মাঝামাঝি থেকেই সেই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে, তেমনটাই নবান্ন সূত্রে খবর। ধন্যবাদ। ডিজিটাল নির্ভরতা বাড়ছে আর সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ই ওয়েস্ট বা ইলেকট্রনিক বর্জ্য। এখন ই বর্জ্যই কলকাতা পুরসভার বড় মাথা ব্যথা। শহর জুড়ে কম্প্যাক্টার স্টেশন বসিয়ে শহরকে জঞ্জাল মুক্ত করেছে কলকাতা পুরসভা। তবে নতুনভাবে ভাবনা করতে হচ্ছে আরও এক জঞ্জাল নিয়ে, সেটা হলো ইলেকট্রনিক্স গার্বেজ। সাত সকালে বাঁশি বাজিয়ে পুরকর্মীদের জঞ্জাল সাফাই, এটা কলকাতায় চেনা ছবি। কিন্তু ইলেকট্রনিক জঞ্জালের কি হবে? ই বর্জ্য উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা পুরসভার। ইলেকট্রনিক সামগ্রীর ব্যবহার যত দিন যাচ্ছে ততই হু হু করে বাড়ছে, তাই বাড়ছে ইলেকট্রনিক জঞ্জালও। এতে বাড়ছে দূষণ। এই সমস্যা মোকাবিলায় ই ওয়েস্ট নিয়ে নয়া ভাবনা কলকাতা পুরসভার। পুর কর্তৃপক্ষ ঠিক করেছে প্রতি বড়তে তৈরি করা হবে ই ওয়েস্ট কালেকশন সেন্টার। ইলেকট্রনিক বর্জ্য ফেলা হবে আলাদা ডাস্টবিনে, সেখান থেকে সংগ্রহ করে বৈজ্ঞানিক উপায়ে ই বর্জ্য নষ্ট করা হবে। বিভিন্ন বড় অফিসগুলিতে আমরা যদি এরকম ই ওয়েস্ট কালেকশন সেন্টার করতে পারি, তাহলে সেইখানে মানুষজন এসে তাদের যে ই ওয়েস্ট বাড়িতে পড়ে রয়েছে সেগুলো তারা সেখানে এসে জমা করে দিয়ে যেতে পারবেন, এবং আমরা নির্দিষ্ট পলিসি মেনে যেইভাবে করে ই ওয়েস্টগুলোকে ডিসপোজ করার কথা সেগুলো আমরা করতে পারবো। সরকারি তথ্য অনুসারে 2010 সালে কলকাতায় বছরে ই বর্জ্যের পরিমাণ ছিল 25 লক্ষ টন। 2020 সালে তা বেড়ে হয় 35 লক্ষ টন। যখন বর্ষাকালে জলের সাথে মিক্সিং হয়ে সয়েলটাকে খারাপ করে দেয় এবং এই ইলেকট্রনিক ওয়েস্টগুলো বিভিন্ন জায়গায় পোড়ানো হয়, তার থেকে যে ডাইঅক্সিন যেটা এমিশন হয় সেটা শরীরে ক্যান্সার ডেকে আনে। কলকাতা পুরসভা সূত্রে খবর, মোট ই ওয়েস্টের 8 থেকে 10% পুনর্ব্যবহারযোগ্য করা হয়। এই কাজের দায়িত্ব এবার বেসরকারি সংস্থাকে দেওয়ার কথা ভাবছে পুরসভা। ক্যামেরা রাজীব সিং, লালটু ঘোষ এবং বিপুল ঘোষের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। এই মুহূর্তে একটি খবর দিকে নজর রাখতে হবে। সেক্টর 5-এ বহুতল থেকে ঝাঁপ তরুণীর এবং হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। সেক্টর 5-এ এক তরুণী বহুতল থেকে ঝাঁপ দেন, হাসপাতালে নিয়ে যাওয়া হয়, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপ। এই তরুণীর কোনো পরিচয় জানা গিয়েছে? ঠিক কি ঘটনা ঘটেছিল সেই সম্পর্কে এখনো পর্যন্ত কোনো অনুমান পুলিশের?
পুলিশ সূত্রে খবর সেক্টর 5-এর বহুতল থেকে মূলত আইটি কর্মী তিনি ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এবং তার বাড়ি এখনো সেই বিষয়ে না জানা গেলেও যেহেতু কাজ নিয়ে একটা সমস্যা হচ্ছিল এবং সেই কারণেই মূলত তার পরিবারের সদস্যদের ডাকা হয়েছিল এবং তর্ক বিতর্ক যখন হয় তারপরেই তিনি কিন্তু বহুতলের উপর উঠে যান এবং সেক্ষেত্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন, এমনটাই কিন্তু পুলিশ প্রাথমিকভাবে মনে করছে ও জানতে পেরেছে। 12তলা বিল্ডিং, সেই বিল্ডিং এর ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে এবং গোটা ঘটনা কি ঘটেছিল এই মুহূর্তে কিন্তু ইলেকট্রিক কমপ্লেক্স থানার পুলিশ তারা ঘটনাস্থলে পৌঁছেছে এবং সেই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখতে শুরু করেছে। ধন্যবাদ অনুপ। ভাঙনের ভয়ে কাঁপছে গ্রাম, ভেসে যাওয়ার মুখে স্কুল বাড়ি, শিশু শিক্ষা কেন্দ্র থেকে আর কয়েক ফুট দূরেই হুগলি নদী, আতঙ্কে ফলতার তারাগঞ্জ। দক্ষিণ 24 পরগনার ফলতা, গা ঘেঁষে বয়ে গিয়েছে হুগলি নদী। এই হুগলি নদীর পাড়ি একটু একটু করে ভাঙছে নদী বাঁধ। আতঙ্ক বাড়ছে তারাগঞ্জের জেলে পাড়ায়। এখন হুগলি নদী থেকে গ্রামের দূরত্ব কয়েক ফুট। নদীর পাড়েই শিশু শিক্ষা কেন্দ্র, ভেসে যাওয়ার মুখে এই স্কুল বাড়ি। অভিযোগ, প্রশাসনের কাছে বারবার জানিয়েও লাভ হয়নি, মেরামতি হয়নি বাঁধের। প্রায় তো নদী গর্ভে চলে গেছে স্কুল, 2 বছর বাদে মনে হয় স্কুলটাই চলে যাবে, একদম মানে সীমানা স্কুলে চলে এসেছে। আর জাহাজ গেলে যখন জলে ঢেউগুলো লাগে স্কুলের ভেতরে আসে, জল ঢুকে যায়। আমরা তো চাইছি যেভাবে হোক বাঁধটা যন্ত্র দেওয়ার ব্যবস্থা করা হয়, যাতে স্কুল বাঁচুক, গ্রামের মানুষ জনগণ সবাই বাঁচুক। এই শিশু শিক্ষা কেন্দ্রে 100-র বেশি পড়ুয়া, প্রতিদিন ঝুঁকি নিয়েই পড়াশোনা চলে। বিপদ বাড়ে কোটালের সময়। বাসিন্দাদের দাবি, তখন স্কুলে জল ঢুকে যায়, পড়াশোনা হয় দোতলায়। স্কুলে ভাঙনের ভয়, গ্রামেও ভাঙন আতঙ্ক। বাঁধা হবে কিন্তু বাঁধাই এখন হচ্ছে না। কিন্তু সবটা আর বাঁধে ঠেকে গেছে, আমাদের নৌকাও কাজ করতে পারছি না, জালেরও কাজ করতে পারছি না, খুব সমস্যার মধ্যে আমরা আছি। এখানে তো বহু মানুষের বাস। কতটা আতঙ্কে আছেন আপনারা? প্রচুর আতঙ্কে আছি গোটা গ্রামের মানুষরা। তারাগঞ্জের মতোই হুগলির জিরাটে গঙ্গায় ভেসে যাওয়ার মুখে পড়েছিল স্কুল বাড়ি। সেটা ছিল চর খয়রামারি প্রাথমিক স্কুল। স্কুলের দুরবস্থা দেখে গত বছরের জুলাই মাসে স্বতঃপ্রণোদিত হয়ে মামলার নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অন্য জায়গায় স্কুল বাড়ি তৈরিরও নির্দেশ দেন বিচারপতি। এবার তারাগঞ্জের শিশু শিক্ষা কেন্দ্রের কি হবে? উদ্বেগ ফলতায়। শিশু শিক্ষা কেন্দ্র এই মুহূর্তে নদী গর্ভে তলিয়ে যেতে পারে, আশঙ্কা করছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। তবে কবে হবে এই নদী বাঁধ মেরামতের কাজ, সেই উত্তর কারো জানা নেই। ফলতা থেকে আনিসুদ্দিন মোল্লা, নিউজ 18 বাংলা। নিউজ 18 বাংলা খবরের জের নীলগঞ্জ বাজারে লাইব্রেরি পরিদর্শনে গেলেন আমডাঙ্গার বিডিও সৌমেন বণিক। লাইব্রেরি এবং নীলগঞ্জ বাজার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে লাইব্রেরির পিছনে শৌচালয় তৈরি হচ্ছে। আমডাঙ্গা ব্লকের নীলগঞ্জ বাজারে সুলভ শৌচালয় তৈরিতে আপত্তি জানিয়ে এই সরকারি লাইব্রেরি থেকে অভিযোগ জমা পড়েছিল জেলা শাসক, আমডাঙ্গার বিডিও এবং পুর সুপারের কাছে। সেই খবর নিউজ 18 বাংলায় দেখানো হয় এবং তারপরেই প্রশাসন ব্যবস্থা নেয়। এরপরে বেশ কিছু শর্ত সাপেক্ষে শৌচালয় তৈরির সিদ্ধান্ত নেয় আমডাঙ্গা ব্লক প্রশাসন। এখানে যে সরকারি লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিতে অনেক মানুষ তারা পড়াশোনা করতে আসেন এখানে। তো সরকারি টাকায় এখানে একটা শৌচাগার তৈরি হচ্ছে, সরকারি জমিতেই হচ্ছে। এখানে লাইব্রেরিও আছে। লাইব্রেরি থেকে মূলত যে সন্দেহ প্রকাশ করছে যে এখানে শৌচাগার হলে সেখানে গন্ধ বেরোতে পারে, যার জন্য পাঠক সংখ্যা হয়তো কমে যেতে পারে। অভিযোগ করেছিলেন, আমরা সব দিক বিচার বিবেচনা করে দেখলাম এখানে রানিং ওয়াটারও দেওয়া হচ্ছে, জল নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা থাকবে। যদি এরপরেও সমস্যা হয় তাহলে সেই সমস্যা আমরা খতিয়ে দেখে ব্যবস্থা নেব। স্কুলে পড়ানো নয়, কাঁচি হাতে পড়ুয়াদের চুল কাটছেন শিক্ষকরা। ডুয়ার্সের উদলাবাড়ি হাই স্কুলে স্কুল কর্তৃপক্ষের দাবি, বারবার ছাত্রদের বলা হয়েছে যে চুলে স্টাইল করে স্কুলে আসা চলবে না, কিন্তু ছাত্ররা তা শোনেনি। তাই বাধ্য হয়ে ছাত্রদের চুল কাটলেন শিক্ষকরা। স্কুলের নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি তাদের। এই যে স্টাইলগুলো এরা পড়াশোনাটাকে গুরুত্ব না দিয়ে বিভিন্ন রকম স্টাইল করে তারা ছাত্রদের বারবার বলা সত্ত্বেও তারা বিভিন্ন হেয়ার স্টাইল করে আসছে। কানার দুপাশে চুল নেই, মাথার উপরে বড় বড় চুল। শিলিগুড়ি জমজমাট নিউজ 18 বাংলার মেগা কার্নিভালে একই জায়গায় খাওয়া দাওয়া, কেনাকাটা এবং সঙ্গে নানা অনুষ্ঠানও রয়েছে। চলবে রবিবার পর্যন্ত। শীতের আমেজ, তার মধ্যে জমজমাট কার্নিভাল।
ডাবগ্রামের সূর্যনগর মাঠে নিউজ 18 বাংলার মেগা কার্নিভাল। শুক্রবার সন্ধ্যে কার্নিভালের উদ্বোধন, তারপর একে একে নানা অনুষ্ঠান। একটা বড় পরিসর নিয়ে সুন্দর করে নানান রকমের বিষয়বস্তু নিয়ে তারা উপস্থাপিত হয়েছে এবং সব মিলে একটা জমজমাটি উৎসব, একটা কার্নিভাল টু সেন্সে যেটা বলে সেটাই হচ্ছে। এবং শীতটাও চলে যায়নি, শীতটা চলে গিয়ে আবার ফিরে এসছে, আমার মনে হয় কার্নিভালের জন্যই ফিরে এসছে। সবার আগে আমি নিউজ 18 বাংলাকে আমার ধন্যবাদ, আমার শুভেচ্ছা সবকিছু জানাই এত সুন্দর একটা কার্নিভাল অ্যারেঞ্জ করার জন্য। নিউজ 18 বাংলার মেগা কার্নিভালে রয়েছে 50টি স্টল, কোথাও কেনাকাটা, কোথাও খাওয়া দাওয়া। কজন আছো তোমরা? 7 জন। প্র্যাকটিস পুরো রেডি? ভয় করছে না তো? না। পুরো রেডি? হ্যাঁ। তাহলে একসঙ্গে গেট সেট গো বললেই তোমরা একবার শুরু করে দেবে, তাই তো? হ্যাঁ। শিলিগুড়িতে নিউজ 18 বাংলার মেগা কার্নিভালে রয়েছে গাড়ির স্টলও, 4 হুইলার থেকে 2 হুইলার পাবেন সবই। বেলা 12টা থেকে রাত 9টা চুটিয়ে মজা, কেনাকাটা, খাওয়া দাওয়ার পাশাপাশি নানা অনুষ্ঠান। রবিবার পর্যন্ত চলবে নিউজ 18 বাংলার এই মেগা কার্নিভাল। নিউজ 18 বাংলা। কামিং আপ নিবেদন করছে এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস নাম্বার 1 QST বার। ভরসা দেখা যায় না, টিকে যায়। আজ সংসদে আদানি আজ তদন্তের দাবিতে সরব বিরোধীরা, দফায় দফায় বিক্ষোভে মুলতবি সংসদের 2 কক্ষ। কংগ্রেসের নেতৃত্বে বিরোধীদের রণকৌশল বৈঠক, অনুপস্থিত তৃণমূল। পাল্টা বৈঠকে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী। ভোটের আগে বিজেপির সংখ্যালঘু তোষণ, তৃণমূল সরকার পরিবর্তনে সংখ্যালঘুদের সরাসরি মাঠে নামার আহ্বান শুভেন্দু অধিকারীর। সংখ্যালঘুদের বার্তা মিঠুন দিলীপেরও। ভোটের লক্ষ্যে মেকি দরদ তো তৃণমূলের। কামিং আপ নিবেদন করলো এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস নাম্বার 1 QST বার। ভরসা দেখা যায় না, টিকে যায়। খবর এক নজরে নিবেদন করছে আপনার স্বপ্নের বাড়ি বানানোর সময় মিকি পাওয়ার প্লাস TMT বারের উপর ভরসা রাখুন। খবর এক নজরে নিবেদন করলো আপনার স্বপ্নের বাড়ি বানানোর সময় মিকি পাওয়ার প্লাস TMT বারের উপর ভরসা রাখুন। শীতের আমেজে উষ্ণ অনুভূতি, শিলিগুড়ি শহরে উৎসবের 3 দিন। নিউজ 18 বাংলার মেগা কার্নিভাল, জিভে জল থেকে রূপসজ্জা, সেলিব্রিটির অন্দরমহল, ভরপুর মজা সারাদিন। ফেব্রুয়ারি 3 থেকে 5 শিলিগুড়ির সূর্যনগর ময়দানে নিউজ 18 বাংলার কার্নিভাল। নিউজ 18 বাংলা কার্নিভাল, কো-পাওয়ার্ড বাই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বিয়ের কেনাকাটা, রূপচর্চা, পোশাক, গহনা, সমস্ত সম্মান নিয়ে আমরা থাকছি মেগা কার্নিভালে। पंजाब सरकार डियर महाशिवरात्रि बम्पर लॉटरी, প্রথম পুরস্কার 2.5 কোটি গ্যারান্টি। নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল, এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। ব্রডব্যান্ড পার্টনার অ্যালায়েন্স ব্রডব্যান্ড, ট্রুলি আনলিমিটেড ডেটা, সুপার ফাস্ট ইন্টারনেট, ফ্রি OTT সাবস্ক্রিপশন। স্ন্যাক্স পার্টনার অন্নপূর্ণা স্বাদিষ্ট লিমিটেড, হ্যাপি মাঞ্চ টাইম সহ নিবেদন করছে। Subhash Bose Institute of Hotel Management placed 10,000 students in hotels, hospitals and airlines. নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদ 500 গ্রাম মাত্র 35 টাকায়। শুধু স্ট্রং নয়, মাইথন স্ট্রং, মাইথন স্টিল, নির্মাণের মানদণ্ড। I mean, people's hard-earned money. A government
who is running the country for last 9 years. They should at least concede the demand of the opposition party to constitute a JPC in view of the dimension of this kind of financial irregularities. Both SBI and LIC have issued detailed statements. They are not overexposed or whatever they said, and also said, look, we are sitting over profits for the exposure that we have, which is well within the limit. Valuation falling as well, they are still sitting over profit. Having gone through the twin balance sheet problem, Indian banking sector today is at a comfortable level. Entire macroeconomic analysis which any expert would do also highlights the fact that how comfortable the Indian banks are placed in. That cannot be that if they are at risk. বিজেপির সদ্য সমাপ্ত জাতীয় কর্মসমিতির বৈঠকে সংখ্যালঘু সমাজের কাছে বেশি করে পৌঁছানোর পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু বাস্তবে সংখ্যালঘুদের উন্নয়নের প্রশ্নে সরকারের বাজেট বরাদ্দ কমলো প্রায় 38%। বিপুল বরাদ্দ কমেছে মাদ্রাসা শিক্ষায়। সংখ্যালঘু উন্নয়নে 2022-23 অর্থবর্ষে বরাদ্দ ছিল 5,020 কোটি 50 লক্ষ টাকা। 2023-24 অর্থবর্ষে যা কমে 3,097 কোটি 60 লক্ষ টাকা। বরাদ্দ কমেছে 38%। মাদ্রাসা শিক্ষাতেও বাজেটে কোপ। 2022-23 অর্থবর্ষে ছিল 160 কোটি টাকা, 2023-24 অর্থবর্ষে যা কমে হয়েছে মাত্র 10 কোটি টাকা। আমি জানি না এই কেন্দ্রীয় শাসক দলটা কেন এত হিংসুকুটে। আমাদের এখানে 30% মাইনরিটি পপুলেশন আছে, তো সেটা তো তাদের অপরাধ নয়। মনে রাখবেন, কেন্দ্রীয় সরকার সংখ্যালঘুদের স্কলারশিপ অনেক বন্ধ করে দিয়েছে, কিন্তু আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে 1,20 লক্ষ ছেলে মেয়েদের ঐক্যশ্রী স্কলারশিপ দিচ্ছি। বিজেপি কোনোদিনই সংখ্যালঘুদের এগেনস্টে ছিল না। এটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে যে বিজেপি মানেই এগেনস্ট মুসলিম। এটা বলে মার্কেটে ছেড়ে দেওয়ার, বলতে থাকো। বিজেপি ইজ নট এগেনস্ট মুসলিম। উই আর ফর এভরিথিং। উই আর ফর দ্য হিন্দুস্তানি মুসলিমস। অ্যাট লিস্ট আই এম ইন্টারেস্টেড। আমার পশ্চিমবাংলার মুসলমান ভাই বোনরা ভালো থাকুক। সংখ্যালঘু নিয়ে কৌশল বদল বিজেপির। সংখ্যালঘুদের মন পেতে মরিয়া পদ্ম শিবির। তৃণমূলকে হঠাতে বারবার বিজেপির নেতৃত্বে মহাজোটে সামিল হওয়ার ডাক দিলীপ, সুকান্ত, শুভেন্দুদের। এবার সরাসরি তোষণের রাস্তায় হাঁটলেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবার কুলতলি সভায় শুভেন্দুর দাবি, সংখ্যালঘু ভোটেই সরকার তৃণমূল। এবার সেই সরকার বদলাতে সংখ্যালঘুদের সরাসরি ময়দানে নামার আহ্বান। শুক্রবার দিলীপ ঘোষকে দেখা গেল হজ যাত্রীদের সঙ্গে সেলফি তুলতে। বিজেপিকে কটাক্ষ তৃণমূলের। পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলিমদের বলবো যে কাকে আপনারা এনেছেন। আপনারা ভোট না দিলে মানে আপনাদের তো আর 10 ভাগ ভোট কমে গেলেই গেছিল। আপনারা 100 জনের মধ্যে 95 জন ভোট দিয়েছেন মমতা ব্যানার্জিকে 2021-এর নির্বাচন। আপনারাই মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছেন, কারণ নন মুসলিম ভোটে মেজর ভোট বিজেপি পেয়েছে। আপনাদেরকে অবিলম্বে এই সরকারটাকে বদল করার জন্য মাঠে নামতে হবে। ভারতীয় জনতা পার্টি নামতে বলছে না, আপনাদেরকে ভেবে দেখার অনুরোধ করছে। বিজেপি উগ্র হিন্দুত্বের কথা বলে ভোট করার দিকে গেছিল। আজকে বুঝতে পারছে মানুষ তাদের জনবিরোধী যে নীতি, ধর্ম দিয়ে পেট ভরছে না, জনবিরোধী নীতি প্রত্যাখ্যান করছে। সেই কারণে এখন আবার ছুটে বেড়াচ্ছে চারপাশের মানুষকে ঠিক করার জন্য। এই শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের মুসলমানদের জেহাদি বলেনি। বিজেপির এখন এই চরম দিশাহীনতা, অর্থাৎ দিলীপ ঘোষ থেকে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী থেকে ওই ফর্মার ডিস্কো ডান্সার কি নাম, তো এদের এই মেকি দরদ, তো সুতরাং মানুষ ধরে ফেলবে এদের মুখোশ কোনটা আর মুখ কোনটা। রাবণের রাজনীতি করছে বিজেপি। মুখে বলছে জয় শ্রীরাম, করছে রাবণের রাজনীতি। শুভেন্দু অধিকারীর কথার কি বিশ্বাসযোগ্যতা থাকবে? তিনি বিজেপির নেতা। বিজেপি আরএসএস এর কথাই চলে। আরএসএস এর ঘোষিত 3 শত্রু, কমিউনিস্ট, মুসলিমস, ক্রিশ্চিয়ানস। তো উনি কি সেগুলোর সঙ্গে না থেকে চলতে চান? এন্টায়ার বিজেপি। নেটওয়ার্ক
আপনি দেখছেন নিউজ 18 বাংলা। पानी से भरी बाल्टी जो जल्दी ऊपर लाएगा वही जीतेगा। हर गेम में चैंपियन जैसी पकड़, वही SRMB TMT। টপ হেডলাইন্স নিবেদন করছে বিপি পোদ্দার হসপিটাল মানেই 4 ইঞ্চি কেটে হার্ট বাইপাস। আদালতে বিস্ফোরক দাবি ইডির। পার্থর বান্ধবী অর্পিতা ফ্ল্যাটে উদ্ধার 50 কোটির মধ্যে রয়েছে কুন্তলের টাকা। অন্য প্রভাবশালীর কাছেও যায় টাকা। ধৃত তৃণমূল যুবনেতার 2টি ব্যাংক অ্যাকাউন্টে 6.5 কোটির লেনদেন। 130 চাকরি প্রার্থী থেকে 8 লক্ষ করে নিয়েছেন কুন্তল ও সহযোগীরা, দাবি ইডি। বিস্ফোরক অভিযোগ কুন্তল ঘোষের। বিজেপির সঙ্গে ষড়যন্ত্র করে ফাঁসিয়েছেন তাপস মণ্ডল। আদালতে যা বলার বলবেন। মন্তব্য নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূল যুবনেতার। অভিযোগ অস্বীকার তাপসের, কটাক্ষ বিজেপি। সবটা বলবো আপনাদের। পুরোপুরি বিজেপির তাপস মণ্ডলের সঙ্গে কিভাবে সম্পর্ক রয়েছে, তারা কিভাবে দলকে হেনস্থা করতে সবটা বলছে। ভোটের আগে বিজেপির সংখ্যালঘু তোষণ। তৃণমূল সরকার পরিবর্তনে সংখ্যালঘুদের সরাসরি মাঠে নামার আহ্বান শুভেন্দু অধিকারী। সংখ্যালঘুদের বার্তা মিঠুন দিলীপেরও। ভোটের লক্ষ্যে মেকি দরদ তোপ তৃণমূলের। মুখে উন্নয়ন বরাদ্দে কো বাজেটে সংখ্যালঘু উন্নয়নে বরাদ্দ কমানো কেন্দ্র। গত অর্থবর্ষের তুলনায় বরাদ্দ কমবে 38%। মাদ্রাসা শিক্ষা খাতে বরাদ্দ 160 কোটি থেকে কমে মাত্র 10 কোটি। আজও সংসদে আদানি আজ তদন্তের দাবিতে সরব বিরোধীরা। দফায় দফায় বিক্ষোভে মুলতবি সংসদের 2 কক্ষ। কংগ্রেসের নেতৃত্বে বিরোধীদের রণকৌশল বৈঠক। অনুপস্থিত তৃণমূল। পাল্টা বৈঠকে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী। টপ হেডলাইন্স নিবেদন করলো বিপি পোদ্দার হসপিটাল মানেই 4 ইঞ্চি কেটে হার্ট বাইপাস। Nirmala ji, thank you so much for giving us this first budget interview to a streaming service and a private news channel. Through this interview, you will reach the length and breadth of the country through all our News 18 channels, CNBC TV 18, CNN News 18, News 18 India, and a slew of digital properties, moneycontrol.com, First Post, and news18.com. Thank you so much for this. My first question, this is your 5th budget. You were navigating 2 epochal events in the last couple of years. One was the ongoing pandemic and its impact, and the other was the war in Ukraine. What I would like to understand from you is what was going on in the mind of Nirmala Sitharaman, and how she was dealing with policy making in these last 5 historic years. Starting with a very difficult question, because difficult not for any other reason but to capture the experiences, the as I say anubhav, going through that, and also to look back at it now when you're probably slightly out of it is very difficult to describe in, let's say, a short brief answer. I can understand. But yet, if you have to really capture it, I had no precedent before me to handle such a situation. There were no given templates. There were no examples to follow. And there were no theories which would have worked in such context. So essentially, we were going by continuous conversation with all kinds of stakeholders. Those who have directly some thing to say about the industry and its suffering, MSME and its suffering, or even those who are observing it with a more discerning eye. So we had to engage in conversation continuously with all people, take their view, weigh it for ourselves to see which one is all right, which is more suitable for us and which is not. Yes. And also take courage in saying it may not work out for us in one particular way, because eventually somewhere all this has got to be answerable. And therefore I think I would immensely recall the ways in which Honorable PM led the conversation with us. He would never tire himself from meeting us. He would never say not today.
So with all necessary precautions taken for COVID, following the protocol, we would still meet and talk about things. But eventually, whatever has been at that time decided and put out as schemes, one thing which was not so much relevant for dealing with the pandemic itself, but yet had to be done, was not to let go the opportunity to continue the reform process. Yes. So that was carried on. But we may do so many things. We may have a stable leadership, clear-headed leadership which stands by us and gives us the guidance under the Prime Minister. And we may come up with the proposals and also launch some specific schemes at that time to benefit, to give relief and so on. Eventually it is the way in which the people of India have absorbed it all. You know, absorbed it and found best ways to go around it with this kind of a succor which is coming from the government, or some hand holding which is coming from the government. May not be adequate, but so the credit goes to the people of India for having so been in clued position with the government's, you know, every decision making, and kept pace with it all. And that is why today we are where we are. Entirely the way in which people of India have absorbed whatever has been done from the government side and put it to effect in the ground. No, you make a very important point. I think you never gave up on reforms in the last so many years. Despite, come what may, pandemic, war in Ukraine, and you know that I must concede. You know, I clearly remember that many experts and economists at that time panned the government, panned India, that we were not doing enough for stimulus in the COVID period. And I remember they cited examples of Western economies, European economies, saying that we should at least give 10 to 20% of GDP. That's the bare minimum we should do. Now, in hindsight, do you think that it was good to ignore that advice and be tight-fisted, and that is showing up today? Yes, that is why in answering earlier your question, we had to do our homework for every such input which came in at that time. Why? We could have always said, no, this is what appeals to us, and we would have gone ahead. No, but we had to consider every such advice which came in, and also go through the depths of what it would mean, how will it be executed, whether it can really bear the results and so on, only because whether we choose one way or not, we should know why we have not chosen a particular way and be able to justify saying, our understanding was this, and that's why we didn't take it. Today I have the advantage of looking back at it and say, good that I didn't take it, because the results would have been very different. But the fact remains that we went through every one of the suggestions with equal open-mindedness and rigor. So, Nirmala ji, if I look at this budget, coming to this budget, the central theme, and you've elaborated, you've articulated it in your speech subsequently as well, but I would still like to ask this question, that there is a big push to capital expenditure on one hand. On the other, you've also given a lot of money into the hands of the middle class and the rich, so that there is a consumption boom. All this while keeping the fiscal discipline in place, as you had promised, 5.9%. So that's giving some comfort to everyone. What I want to understand is, what are the few outcomes, big outcomes that you're looking at from this budget? If well executed, if the states and the center work together, I expect tourism to really see a sea change, flow of people coming in both from one other states and also from abroad. It should actually be a good way of keeping the economy active. If that is going to be this year and also medium term, I also see the momentum that PM Vikas scheme is going to come up with. Because what it does, at least from the way in which I have done this work on understanding that scheme and to see how best it can be tailored, it touches that segment which is sort of self-employed, which has skills, which may be traditional skills,
but which are very productively used. And that itself has a huge market, niche market of its own. If by launching PM Vikas, we will be able to touch upon a large section, not confined to any particular few castes, which go by the description Vishwakarma. But we are including everybody who uses his hand with some tools, produces things. That's a huge layer which doesn't get covered under A scheme or B scheme or C scheme. Now we are touching them. We are actually giving that material difference of receiving better attention, better raw material, better marketing, better professionalized way of aggregation and so on, with better fair rated credit from bank and so on. I think that layer, which has remained unseen, untouched till now, but very recognized because of the quality of products that they produce, will now make a big difference to us. Equally, the push on green is not going to be any less. In every sector, there's been provisions made in the budget for them to do the transition from depending on fossil fuel to a renewable energy source based fuel. And that will touch every walk of life, not just farmers, not just women in household, both from the point of view of user and also producer. You will generate enough power for yourself and be able to also sell it. And the final but most important, I would think, is the way we are going to shake up and also give life to the self-help women's groups which exist in the rural parts of the country. Some states have extraordinarily done well on SHGs in the last few decades. It's not as if they have been formed only today. A couple of decades they've been on the ground. 81 lakh of them, groups, exist. And it is they who we are now trying to aggregate, bring them together like clusters, see what they want to do in terms of production or services. For instance, I just bring in a very private sector example. Lijjat, the papad, after all was a women's somewhat self-help group. Look at the kind of product, the quality, the branding, the perception about what is Lijjat can always be superior in quality. There's never a compromise on it, and people seek it, even though from the general papad pricing it is slightly higher in price, but still people prefer it. So like that, SHGs, and I don't want just to end with papad making, it should be everything else also. So depending on the skill sets available, the raw material available, we want to make sure that SHGs do come in to benefit from government policy and also through digital marketing, run professionally as well. You know, your budget was very well received by the markets. In fact, while you were speaking, the markets were really going up. But you know, the rout in the Adani stocks somewhat spoiled the party. You know, there is a general nervousness in the market. How does your government see this? I look at the budget for having covered all the sections of the society. We've tried, and it has been a detailing that which has consumed a lot of time in preparation of this budget. The details is what has brought the difference in touching so many different sectors and segments of our society. We've got something on offer for each one of them. So therefore, if it's being received very well, I'm very glad. But of course, that motivates me to be able to now take it upon myself to better implement it down to the last person who's aimed at. So I would think the impact of the budget, the immediate impact of the budget on the market, and subsequent to, let's say, for whatever reason it trailed back, I think in the next few days the budget's impact will still continue to hold the markets high. You know, the opposition is taking aim at your government, saying that the banking and insurance companies have large exposure in Adani stocks. You know, and the investors and the broader market is looking to you for some direction on this issue. Is our banking and insurance system resilient to take this shock? I want to
recall the words, coming from the horse's mouth has greater credibility. Both the SBI and LIC have issued detailed statements. And I know the chairperson or the CMD has himself come out and explained how they are not overexposed or whatever they said, and also said, look, we are sitting over profits for the exposure that we have, which is well within the limit. That's what I understand they have said, and I've again read it through the media. They have very clearly said that their exposure is very well within the permitted limits, and that they are, even now with the valuation falling as well, they are still sitting over profit. So if that is the horse's mouth, as I refer to, word from the horse's mouth, but in general, both with the RBI, we do have the Financial Stability Board's meeting, which happens once in 6 months. We meet, even recently we have met. So I can only very clearly say, both the RBI and we, because of the FSB's meeting, Financial Stability Board's meeting, know that the Indian banking system, if anything, at this stage, for me to use this word, I want to use it with a sense of responsibility, like having gone through the twin balance sheet problem, Indian banking sector today is at a comfortable level, with their NPAs coming down to absolutely low levels, recovery is happening, and their position is very sound, which gets reflected in the fact that when they go to raise monies in the market, they are absolutely comfortably raising monies as well. So the entire macroeconomic analysis which any expert would do also highlights the fact that how comfortable the Indian banks are placed in. That cannot be that if they are at risk. Some of the global investors as well, as a knee-jerk reaction, seem to have pulled out some money in the last couple of days. Some have put, fresh investments on hold. What would your message be to the global investors? India remains, as before, an absolutely well-governed, stable government, and also very well, regulated financial market. And as a result, I think the investor confidence which existed before shall continue even now. Our regulators are normally very, very stringent about certain governance practices, and therefore they should, one instance, however much talked about globally it may be, I would think is not going to be indicative of how well Indian financial markets are governed. So many lessons have been learned over the decades, and therefore I think our regulators have kept our market well in prime and prim condition. Thank you. That's very reassuring coming from the finance minister. Let me move on to the next question around the budget, and this is to do with the economy. The current, is the current recovery due to pent-up demand, or do you think that this will be sustained? I think it will be sustained, because the pent-up demand argument was very right nearly 4-5 quarters ago, when post the Omicron we were coming back. People thought 2022 festival season was driven by revenge shopping, pent-up demand and so on. But that pent-up demand won't stretch itself for more than one season, if you want to take it that way. 2022 festival season was in its normal course, and there was no exaggeration in the markets or even in consumption. So I think it has now reached a level where it will sustain itself. No, I ask this question also because the rural demand is still tepid. Looking at the commentary coming from FMCG companies in India. Also, if we look at the work under the Manrega scheme and the and FMCG results, I ask this question in this context as well. Can aggregate demand be more robust? I'm sure you observe the Indian economy as well, in all its great detail. Demand doesn't remain stable, and then it doesn't remain only going upward. It does come down sometimes and does go up some other times. In fact, at that time, during the pandemic, even during the lockdown, most of us felt
The rural demand is very high, and what could explain it? We thought that the farm outputs were very good, and as a result they were having quite a few money in their hand, and therefore they were able to sustain it. So that happens soon after the harvest. But rural demand even today, in terms of the people who are in the farm equipment manufacturing areas, are quite comfortable with what is going on in the rural market. It's not as if demand has affected them. So people are purchasing equipments to do their tilling or farming activities. That's one. I'm not just talking about tractors, but even the other equipments which go in. One. And second, also rural demand, which is FMCG related or your daily consumption related items. Your GST revenues, whilst I don't want to say that revenue GST going up is purely on rural, it may be urban and rural, but it means that it cannot be maintaining a sustained level if one of the segments, rural or urban, really fall down drastically. So I don't think it's worrisome, if at all, any drop. The RBI governor says that the worst of inflation is behind us. So can the RBI then take a more relaxed view of monitoring, tightening and support growth in the coming weeks and months? Well, I realize that if I do comment, it will look as if I'm guiding the RBI or anything like that. No, broadly speaking. But I suppose yes, the way in which inflation has come down, both by RBI's action and by the government's action, and the government's action has been steady and at it for some time. So I expect, since the fall in the inflation, it doesn't seem to be just a momentary or a 1 month affair. It should sustain itself in the process of coming down, and therefore they should, and you're right, therefore there shouldn't be that much pressure on the central bank to keep the pace of increasing the rates. So, but the MPC will take a call. Of course. Any concern that you feel is there because of the twin deficit problems? It's not as severe as before. Yes. Yes, when exports come down, you're going to have the current account deficit. But it's also now suddenly going up as well as it was before, a couple of months ago, one. And second is also the import. Imports also keep slightly going up sometimes, but it's also coming down. If these two factors are primarily the ones which we have to concern ourselves with, monthly fluctuations I say. Yes. Fluctuations should not worry us, but if every month there is a steady decline and there doesn't seem to be a sign of increase or coming upward, uptick as you would say, if there is no chance of an uptick predicted in the next few months, then I think I should worry. But monthly looking at coming down and going up need not worry us so seriously. Okay. So next year the centre and states will spend rupees 13.7 lakh crore as capital expenditure. By any account, it's a phenomenal number. Capacity utilization in the manufacturing sector is at about 72%. My question is, when do you think that the private sector will enter this virtuous cycle of capital spending? They are in it already, I would think. There has been a minor uptick. But I've been explaining this. I'm not sure if industry is explaining it as much, but I read it. So I keep read it in the sense my inferences based on the kind of discussions which happen. India's industry, the old India industry as well as the new, which is the IT related industry, software and so on, both old India industry and this, are transitioning also with the energy related matters, are transitioning also in the way in which their shop floors are operated. So the investment that they make is not to create one more unit of what they already have,
the investment that they have to make, and therefore the conscious decision that they have to take, will now also look at not just expanding existing capacity the way it is, but also looking at bringing high technology, Web3, robotics, 3D printing and so on. So that together with moving towards more renewable energy use, making a green product of what they are making. For instance, steel industry is facing huge barriers in Europe. Now, their business of having to invest and expand now would be not to just produce more steel, but to produce green steel. So the investment there has 3 new dimensions which have never been into consideration earlier. Invest and produce green, produce also with the efficiencies of technology. So all this, when comes into play, when your decision making is being done, does take time and more resources. So I would want to give that advantage for India's private sector, that yes, their process is going to be somewhat more complicated in terms of taking the decision, but I think the atmosphere is conducive for that on all grounds, technology, green and so on. একটা ভিন্ন মনোভাব নেয়, যেটা খারাপ। রাজনীতির কৌশল হিসেবে, রাজনীতির খেলা হিসেবে যেটা করতে চান না মুখোশের আড়ালে, সেরকম কথা বলতে চাইছেন, এটা তার চেয়ে বেশি কিছু না। স্ট্র্যাটেজি না, এটা চিন্তার বিষয় আছে। পশ্চিমবাংলায় 30% প্রায় সংখ্যালঘু আছেন। স্বাধীনতার 75 বছর চলছে, অমৃত মহোৎসব, সংখ্যালঘুরা কি পেয়েছেন? সারা ভারতবর্ষের সংখ্যালঘুদের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী হাজার রকম যোজনা করছেন। বিশেষ করে গরিব মানুষের জন্য যা যা যোজনা করেছেন গরিব কল্যাণের, সেগুলো সব সুবিধা সবচেয়ে বেশি লাভ পাচ্ছেন সংখ্যালঘুরা। পশ্চিমবাংলায় তার থেকে বঞ্চিত করা হচ্ছে। যা যা সুবিধা দেওয়া হচ্ছে তার সেটা যদি দুর্নীতিতে লুট হয়ে যায় তাহলে সংখ্যালঘুরা বঞ্চিত হবেন। কিন্তু তাদেরকে এমন ভয় পায় দেওয়া হচ্ছে বিজেপি সম্বন্ধে, যে বিজেপি এলে কি না কি হয়ে যাবে। সারা দেশে বিজেপি এসে গেছে, তাদের সাথে বম বন্দুক তুলে দেওয়া হয়েছে। আজকে তাদের ভাবার দরকার আছে, তারা মূল স্রোতে থাকবেন, মোদির সঙ্গে থাকবেন না দিদির সঙ্গে থেকে ওইরকম গরিব জীবনযাপন করবেন। এমপি একটাও কেন সংখ্যালঘুর থেকে নেই? কেন পুরো উত্তরপ্রদেশে সংখ্যালঘুর থেকে নেই? মন্ত্রিসভায় একটাও সংখ্যালঘু মুখ নেই? তাহলে এটা ধর্মীয় পার্টি না তো কি? সব চুয়ো মারকে বিল্লি হাঁচকে চলে। বিজেপির অবস্থা তাই হয়েছে, যে করেও এখন সংখ্যালঘু ভরছে। কিন্তু আমরা জানি যারা 2000 লোকেরকে খুন করেছে, যারা দিল্লিতে এত বড় হত্যালীলা চালিয়েছে, তাদের কোনো সংখ্যালঘু বলে না, কোনো মানুষ যে ধর্মনিরপেক্ষতার পথে চলে সে কখনো তা ওদের সমর্থন করতে পারে না। বিস্ফোরক কুন্তল ঘোষ ও তৃণমূল যুব নেতার মুখে তাপস মণ্ডল বিজেপি যোগের কথা। বিজেপির সঙ্গে মিলে তাপস মণ্ডল ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ। ধৃত কুন্তল ঘোষের চক্রান্তের অভিযোগে তরজাতুঙ্গে চুরি ধরা পড়ায় বিজেপির নামে কুৎসা বলে কটাক্ষ পদ্ম শিবিরের, পাল্টা আক্রমণের তৃণমূল। একটা কনস্পিরেসি সবটা বলবো আপনাদের, চলুন কোটে চলুন, কোটে সবটা বলছি। তাপস মণ্ডলের সঙ্গে কিভাবে সম্পর্ক রয়েছে, তারা কিভাবে দলকে হেনস্থা করতে বিজেপির কে কার কথা বলছো? কোন নেতার নাম বলবেন? রাজনীতি কারা করে? রাজনীতি কাদের জিনিস ছিল? কারা রাজনীতি করছে? তাদের ব্যাকগ্রাউন্ড কি ছিল? পারিবারিক ইতিহাস কি ছিল? চোর ধরা পড়েছে বিজেপির নাম বলছে, এই নিয়ে কোনো আলোচনা চলে না। কুন্তল ঘোষের টাকার সম্পত্তি যে হিসাব দিয়েছে সেটা ঠিক মানুষের সামনে থাকে, তারপরে কথা বলছে। যে বিষয়ে যাকে গ্রেফতার করা হয়েছে সেই ব্যক্তি কিছু কথা বলেছে এবং সেটা তার কথা আমরা শুনেছি, কিন্তু এই মুহূর্তে দলের তরফে তার উপর কোনো রাজনৈতিক মন্তব্য নেই। তার বক্তব্য সবাই শুনেছেন, আমরাও শুনেছি। বিজেপি দেখলাম লাফাচ্ছে, দুর্নীতি নিয়ে বড় বড় কথা বলছে। যে বিজেপি সিবিআই এর এফআইআর নেম শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা করে বসিয়ে রাখে, সেই বিজেপির মুখে অন্য কিছু তো সাজে না। বিজেপি মানেই দুর্নীতিগ্রস্তদের ডেকে নিয়ে রাজার পাট দিচ্ছে। তো এগুলো তো বিজেপির নিজেদের ঘরের মধ্যে বৈচিত্র্য। যাবতীয় দুর্নীতির কানেকশন যদি বিজেপির মধ্যে থাকে, তো যিনি বলেছেন তিনি বিস্তারিত বললে আমরা জানতে পারব।
অপার ঘরে কুন্তলের টাকা, অর্পিতা পার্থর ফ্ল্যাট থেকে উদ্ধার 50 কোটির মধ্যে কুন্তলের দেওয়া টাকাও রয়েছে। আদালতে তদন্ত রিপোর্ট পেশ করে দাবি ইডির। পার্থ ছাড়াও একাধিক প্রভাবশালীর কাছে কুন্তলের টাকা গিয়েছে বলে দাবি কেন্দ্রীয় গোয়েন্দাদের। কুন্তলের দুটি অ্যাকাউন্টে 6.5 কোটি টাকা লেনদেনের হদিশ পেয়েছে ইডি। টাকার উৎস জানতে কুন্তলকে ফের হেফাজতে নিয়ে জেরার আবেদন। জেলেই অনুব্রত, গরু পাচার মামলায় বীরভূমের তৃণমূল নেতার 14 দিনের জেলে হাজতের নির্দেশ আসানসোল আদালতে। পরবর্তী শুনানি 17 ফেব্রুয়ারি। এদিন অনুব্রত তরফে জামিনের দাবি করেননি আইনজীবী। এদিন ভোলে বোম রাইস মিলের অ্যাকাউন্ট ফ্রিজ করার শুনানি ছিল আদালতে, তবে সিবিআই এর তরফে সওয়াল জবাব হয়নি। আজকে অনুব্রত মণ্ডলের প্রোডাকশনের ডেট ছিল, কিন্তু আমরা কোনো জামিনের আবেদন করিনি। ন্যাচারালি আবার 17 তারিখে প্রোডাকশনের ডেট ফিক্স ছিল। আর গোলবম রাইস মিলের অ্যাকাউন্ট ডিফ্রিজের যে ম্যাটারটা ছিল ওটা আজকে আমরা শুনানি করি। নিবেদন করছে বিয়ের কেনাকাটা, রূপচর্চা, পোশাক, গহনা সমস্ত সম্ভার নিয়ে আমরা থাকছি মেঘা কার্নিভালে। আদালতে বিস্ফোরক দাবি ইডির। পার্থর বান্ধবী অর্পিতার ফ্ল্যাটে উদ্ধার 50 কোটির মধ্যে রয়েছে কুন্তলের টাকাও। অন্য প্রভাবশালীর কাছেও যায় টাকা। ধৃত তৃণমূল যুবনেতার দুটি ব্যাংক অ্যাকাউন্টে 6.5 কোটির লেনদেন। 130 চাকরি প্রার্থী থেকে 8 লক্ষ করে নিয়েছেন কুন্তল ও সহযোগীরা, দাবি ইডির। বিস্ফোরক অভিযোগ, কুন্তল ঘোষের বিজেপির সঙ্গে ষড়যন্ত্র করে ফাঁসিয়েছেন তাপস মণ্ডল। আদালতে যা বলার বলবেন। মন্তব্য, নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূল যুব নেতার। অভিযোগ অস্বীকার তাপসের, কটাক্ষ বিজেপির। সবটা বলবো আপনাদের। বিজেপির তাপস মণ্ডলের সঙ্গে কিভাবে সম্পর্ক রয়েছে, তারা কিভাবে দলকে হেনস্থা করতে চাইছে সবটা বলবো। ভোটের আগে বিজেপির সংখ্যালঘু তোষণ। তৃণমূল সরকারের পরিবর্তনে সংখ্যালঘুদের সরাসরি মাঠে নামার আহ্বান শুভেন্দু অধিকারীর। সংখ্যালঘুদের বার্তা মিঠুন দিলীপেরও। ভোটের লক্ষ্যে মেকি দরদ তো তৃণমূলের। মুখে উন্নয়ন, বরাদ্দে কোপ। বাজেটে সংখ্যালঘু উন্নয়নে বরাদ্দ কমানো কেন্দ্র। গত অর্থবর্ষের তুলনায় বরাদ্দ কমলো 38%। মাদ্রাসা শিক্ষা খাতে বরাদ্দ 160 কোটি থেকে কমে মাত্র 10 কোটি। আজও সংসদে আদানি আজ। তদন্তের দাবিতে সরব বিরোধীরা। দফায় দফায় বিক্ষোভে মুলতবি সংসদের 2 কক্ষ। কংগ্রেসের নেতৃত্বে বিরোধীদের রণকৌশল বৈঠক। অনুপস্থিত তৃণমূল। পাল্টা বৈঠকে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী। শীতের আমেজে উষ্ণ অনুভূতি। শিলিগুড়ি শহরে উৎসবের 3 দিন। নিউজ 18 বাংলার মেগা কার্নিভাল। ভরপুর মজা সারাদিন। আজ থেকে রবিবার শিলিগুড়ির সূর্যনগর ডাবগ্রাম ময়দানে দুপুর 12টা থেকে রাত 9টা। হেডলাইন্স নিবেদন করলো বিয়ের কেনাকাটা, রূপচর্চা, পোশাক, গহনা সমস্ত সম্ভার নিয়ে আমরা থাকছি মেঘা কার্নিভালে। সহ নিবেদন করলো Meghbela Broadband, the network that works. Sister Nivedita University, New Town, Kolkata. Reinvent yourself beyond boundaries. I'm kind of curious that while you've given a boost to capital expenditure and increased outlay to PM Awas Yojana, you've also cut the Manrega budget by almost 33% or 30,000 crore. Why have you done that? Actually, the answer lies in your own question. Okay. PM Awas Yojana is also to be done by workers in the area, rural area, who normally would have gone for, let us say, in the absence of this, would have gone for Mahatma Gandhi Rural Employment Guarantee Scheme. Right. That's one answer, because even this has got to be done by people in the rural areas who are looking for jobs, just as Jal Jeevan Mission also goes through rural works. So they have these opportunities as well, which are coming not in a small incremental change, 6% increase, 79,000 crores for PM Awas, and also Jal Jeevan also getting a huge allocation. So these two also are there along with me. Second, Manrega is a demand-driven scheme. The more people come saying we want the job, we give them the work. So what is stated at the budget time estimate tends to keep adding to its resources or demands based on what comes from states. I need more. Then we add more to it and go to the parliament with a supplementary demand.
So if you see the last 3 to 4 years, inclusive of the COVID year, naturally, the BE number and the RE numbers are so different in that the RE is much higher. And if you now go back to the last 2 years where the actual numbers are available, BE, RE and the actuals, you will see the actuals are lots more than the BE, and in some cases exactly as much as the RE, which is enhanced, or even better than the RE in increased amount when you realize it in the actuals. So you end up spending a lot more even as you're going on. So I'm a bit now worried that this is becoming a staid question. Manrega, you cut it. Just see the pattern for the last 3 years. It starts with a number at the BE, keeps going on because it's demand driven, and when the supplementary demand stage comes, it's actually a lot more. Yes. So more opportunities have been created. So that's right. Yeah. So I agree. You know, the real average GDP growth rate is 6.5% as the economic survey says. With a little more reforms, the survey posits that it could even be a little higher at 7 to 8%. Now, what is the realistic and the desirable sort of growth rate for India if it were to become, you know, the third largest economy in the world by the end of this decade? Desirable is one thing, but that desirable number will have to be tempered down by the global realities. Yes. The kind of uncertainties with every economy in the world faces. I don't think any one economy is so immune that the global volatilities don't affect them. So every economy is affected, particularly for a country like India, which for at least 2 critical items entirely depends on imports: fuel, fertilizer. So when you're looking at importing that many big ticket items, your uncertainties are lots more and lots more pronounced. But even provisioning for that and building a budget, we have definitely ensured that we will be not as much be affected by such uncertainties as would any other country be. And therefore, the numbers that we've given for the growth is very realistic. Right. You know, one thing that struck me this time when I was listening to your budget speech was the absence of any mention of disinvestment or asset monetization. Why was that? You know, why has that at least seeming to take a back seat in the last year or so? No, it is still there in the budget documents. Right. It may not have been a part of my speech, but it is in the appendix to the speech. It's also in the rest of the documents where we give the actual numbers and the activities which are going on and so on. See, the cabinet has after all taken a call that certain companies will have to be privatized, and that motion has the approval of the authority concerned, which is the cabinet. So the process goes on. But of course, because we'll have to also see when is the best time for it to be done, given the fact that we've already done the homework and kept it ready for just going out to the market, this consumes a lot of time, this preparatory time. Absolutely. Yeah. Post that is when we literally watch out for the market and then put it out. So both the factors, preparation and best time in the market, influence when you put it out. The process is on many of these items. So you're saying it's a question of timing. The commitment to privatization remains as strong as ever. Absolutely, particularly on those where the cabinet has already given the go-ahead. So last year you'd spoken about the privatization of 2 PSU banks. What happened to that? Have you identified the banks? Is the process on? This is what is happening. The process is on. The amendments will have to happen in the Act, right, and then also look at the market, and then it'll have to go through. So it is very much on. Of course, it's on, because the cabinet has given the approval. Right. Nirmala ji, the export sector is suffering because of slowdown in major markets. What are the options to mitigate the impact of weak international economies for us today? See, it has two-sided problem. One, you have to make up for those handicaps that Indian exporters face.
whether in logistics, whether it is the cost of electricity, or whether it is any other inherent handicap that they may have in terms of labor or in terms of the place they are located in and so on. So for these inefficiencies because of certain handicaps, it is necessary to give them some kind of a redressal, in the sense give them some incentive, or the RODTEP like scheme which is already on. So that's one thing. But it's also the usual way in which you would say, if a market is difficult, look for newer markets. If a market is difficult, see what you want to do about making yourself attractive for that market. You do road shows, or you spend money in branding yourself, or you appoint such agents who will tell us about the tastes in that and preferences in that market and so on. And looking for another market, you will obviously spend some money and go on road shows, open up avenues there. But today, the typical problem that you face, not just you, meaning Indian exporters, but many face, is the lack of demand in those markets because of recession, which are normally our marketplaces where we send our products, whether it's your textile, whether it is your diamonds, whether it's your gems and jewelry, whether it is your tea, whether it's your basmati rice, and so on. So I'm taking those which are symbolic of India. There are others, components, auto components, electronic parts, which you very well manufacture today. So when the recession has hit these economies, and when I say these economies, not just those in which you're present, but even for the newer markets which you might otherwise aim at, all of them are hit by it. So that's where the problem gets even more compounded, and we'll have to work together with the exporters to see how best we can help it. Okay. India's trade deficit with China has hit $100 billion in 2022, $100 billion in 2022. Imports keep rising, exports to China are falling. Is this situation acceptable to us? How do we really reverse this trend? No country would want its exports to languish and imports to balloon with any trading partner. But the issue has two-pronged answers. We should be conscious not to have to consume things which come, overly from only one destination. But that doesn't mean I'm imposing any view. We should also be conscious of buying it from elsewhere if it is necessary at all. And for India's exports, it has to also look at ways in which market can be expanded in that territory or in any other geographical jurisdiction. So it is always a twin game. It's like a pair of scissors. You have to look at both the sides. What do you make of this growing clamor, especially in some opposition ruled states like Chhattisgarh, Madhya Pradesh, Rajasthan, to bring back the old pension scheme? In fact, Deputy Chief Minister of Maharashtra, Devendra Fadnavis ji, has also spoken about this. He said he'll look into the matter. What is the government's view on this? See, when I talk about government's view, I don't want to speak as though this government view or that government's view. Who, after all, implemented it for the first time? After the decisions were taken at different layers of officialdom, the political dispensations which brought this in was not just NDA. UPA was actively those who brought it forward. The entire question of introduction of OPS, new pension scheme, was during the Congress's period. They didn't at that time talk about rollback. They didn't at that time talk about any, bringing the old system back or anything of that. So now, if without adequate looking into of what it means, are we paying the current generation of pensioners by loading it onto the future generation?
And how far, because in government the arguments will quickly come back to you saying, but when government borrows, it's also leaving a burden on the future generation and so on. But that's the argument. Would we all look at what is a reasonable balance? Would we look at what is it that we are leaving for our generations to come? Yes, you will have to have an economy running, you will borrow to a certain extent. But unless we have a complete understanding of this, the fiscal implication, the fiscal health of the state, not just today, for the next decades, to rush to a conclusion may not be. And I was glad to hear in one of the book release programs that I attended, Sri Montek Singh Aluwalia talk about it. It's not I'm taking up something which emerged out of a private conversation. In a book release, publicly, when asked, he did respond. So it's not as if now we are talking on political lines. We have to talk on Indian economy, its strength, not just Indian economy as Government of India, but every state's economy, and then take a call on it. দরখাস্ত করেছিলাম, সেটা অ্যালাউ করে 17 তারিখে ওটারও হিয়ারিংয়ের ডেট ফিক্স করেছে। 17 তারিখে না, বেল অ্যাপ্লিকেশন করা নতুন কোনো তথ্য দেওয়ার প্রশ্ন এই জন্য নেই যে আমরা যদি বেল অ্যাপ্লিকেশন করতাম সেক্ষেত্রে সিটি প্রডিউস করতো, এবং সিটি প্রডিউস করলে দেখাতো যে এই গতবারের পর থেকে নতুন কী তথ্য এসেছে। যেহেতু আমরা কোনো জামিনের আবেদন করে নিই না, যে সিবিআইয়ের কাছেও সেই অপরচুনিটি ছিল না যে নতুন কী তথ্য পেয়েছে সেটা দেখানো। মিড ডে মিলে ব্যবহার হচ্ছে পিএম পোষণ লোগো। কেন্দ্রীয় দল খোঁজ নেওয়ার পরেই তৎপর রাজ্যে জেলার স্কুলগুলিকে লোগো ব্যবহার করতে বিশেষ বার্তা নবান্ন। লোগোর পাশাপাশি মিড ডে মিলে 43 দফা প্রশ্নমালা নিয়ে খোঁজ দিল্লির দলের। সূত্রের খবর, একাধিক জায়গায় নজরদারির অভাব পেয়েছেন কেন্দ্রের প্রতিনিধিরা, তাই প্রশ্নমালাকেও গুরুত্ব দিতে নির্দেশ নবান্নর। হাইকোর্টে স্বস্তি শুভেন্দু অধিকারী। শুভেন্দুর কয়লা ভাইপো টুইট বিতর্কের নোটিশে স্থগিতাদেশ। শিশু সুরক্ষা কমিশনের নোটিশে অন্তর্বর্তী স্থগিতাদেশ বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের। 2 সপ্তাহের মধ্যে শিশু সুরক্ষা কমিশনের হলফনামা তলব হাইকোর্টে। আদালতও এটি জানতে চেয়েছেন যে কাকে সম্বোধন করা হয়েছে। শিশু সুরক্ষা কমিশনও কিছু স্যাটিসফ্যাক্টরি আনসার এগুলো দিতে পারেনি। তো আজকের জাজমেন্ট পাস হয়েছে যে সেগুলোর উপরে স্টে থাকবে। 2 সপ্তাহ টাইম দেওয়া হয়েছে শিশু কমিশনকে তাদের অপোজিশন দেওয়ার জন্য, এবং 3 সপ্তাহ পরে আবার মামলা শুনানি হবে। দুর্নীতিতে কোটি কোটি টাকা চুরি, তার জেরে কোপ পড়বে লক্ষ্মীর ভান্ডারে, এমনই আশঙ্কা গ্রামবাসীদের। কোচবিহারে ফলিমারি গ্রাম পঞ্চায়েত এলাকায় দিদির দূতের কাছে প্রশ্ন গ্রামবাসীদের। বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ এই ধরনের প্রশ্নের মুখোমুখি হন। সবই অপপ্রচার বলে গ্রামবাসীদের আশ্বস্ত করেন বিধায়ক দিদির দূত। হ্যাঁ, যে যেরকম কাজ করবে সেরকম ফল পাবে, এটা কারো কিছু নাই। যে দোষ করবে, অন্যায় কাজ করবে, আইন বিরোধী কাজ করে আইন মতো, তার সে আইনের পথে চলবে। সেখানে এটি কি আগামী পঞ্চায়েত নির্বাচনের সাথে এগুলোর সম্পর্ক নেই। পঞ্চায়েত নির্বাচনে মানুষ কি সুযোগ সুবিধা পাচ্ছে, মানুষের পাশে তৃণমূল আছে কিনা, মানুষের পাশে পঞ্চায়েত আছে কিনা, কর্মীরা আছে কিনা, আমরা আছি কিনা, মমতা মাঝি 72টা পরিষেবা মানুষের কাছে পৌঁছেছে না, মানুষ এরই মূল্যায়ন করবে। দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে নিজের দলের কর্মীদেরই ক্ষোভের মুখে পড়লেন জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান। মাথাভাঙা 2 নম্বর ব্লকের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে যান। সে সময় ফুলবাড়ি বাজার এলাকায় অঞ্চল সভাপতির বিরুদ্ধে স্লোগান চলতে থাকে। চেয়ারম্যানের সামনেই অঞ্চল সভাপতিকে হটানোর দাবি করে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। অঞ্চল সভাপতি বিনয়, একে নিয়ে আমাদের বিক্ষোভ, নানান বিক্ষোভ আছে। আমরা জেলার সভাপতি, জেলার চেয়ারম্যান এদেরকে জানানোর পরেও ও বিনয় মানে একতরফা একা রাজনীতি করে যাচ্ছে, একা দল করছে, একনায়কতন্ত্র চালাচ্ছে, হিটলারি বোধহয় চলছে। এই জন্য আমাদের কর্মীদের মধ্যে যারা নেতা আছে, অঞ্চল নেতৃত্ব, বুথ কর্মী, তাদের মোটামুটি একটা বিক্ষোভ জমে আছে। সেই জমানো বিক্ষোভটা আজকে মোটামুটি মাননীয় চেয়ারম্যানের সামনে আমরা শুধুমাত্র জানান দিলাম। তো পরবর্তীতে আমরা কিন্তু আরও বড় আন্দোলনে নামব।
আদানি ইস্যুতে উত্তপ্ত সংসদ, যৌথ সংসদীয় কমিটি দিয়ে তদন্তের দাবিতে বিরোধীদের হট্টগোলের দিনভরের মতো মুলতবি সংসদের দুই কক্ষ। অধিবেশনের আগে আজও বিরোধী দলগুলির বৈঠক হয়। বৃহস্পতিবার থাকলেও আজ উপস্থিত ছিলেন না তৃণমূলের কেউ। বিরোধীদের হুঁশিয়ারি, দাবি না মানলে সংসদ চলতে দেওয়া হবে না, পাল্টা ঘুঁটি সাজাচ্ছে সরকার পক্ষ। Concern and the apprehensions which we are observing that the entire stock market has been reeling under total uncertainties and tumblings also, where common investors, people's Let's move on to the personal tax front. I think it is one thing that has really wowed everyone, wowed the middle class, your core vote bank also of the BJP. You want, obviously, people to move to the new tax regime. So by when will you then look at phasing out 80C and 80D deductions? Because, that's really the core of investments, healthcare. When will this happen? What is your time frame to sort of move to the new tax regime entirely? No, I'm not given myself a time frame. I'm more looking at it to make sure every Indian citizen makes his own choice, her choice. It's one thing for me to say I'm bringing in a better system, which is going to be less complicated, in fact, least complicated, which also is going to give you a rate which is going to be reasonable for each one of our levels of income, and make it attractive, therefore, for compliance and also for the rate. I pay less tax there. But it's another thing to have a system which is going on, where, unfortunately, I don't want to criticize anybody. Unfortunately, the impression is I have so many exemptions given, which incentivizes me to save for insurance cover, for medical cover, for even saving for better interest earning that I can have, and so on. I don't want people there to think that I've denied them that. Please if you want to have it that way. But it's not just one government or the other. In general, the philosophy that governed it was you'll have all those exemptions and you'll feel tempted to have yourself cover, insurance cover, give yourself insurance cover or savings or whatever. But your tax rates were so high. Yes. So it's nice to give you some incentives, but good enough for me to have a big return in terms of the tax that I collect. But whereas what I'm giving you now, which was introduced 2 years ago, this is the second regime, and Prime Minister was very clear that taxpayers should know actually what they're paying and exactly feel comforted that they're not paying much, and actually bring in rates down, make it simple so that anyone sitting at home should be able to file their returns and know, and that's the end of the story. I don't need to keep immense documents and so on. So we brought that in, and steadily we are making it attractive.